ছাত্র জনতার আন্দোলন দমনে শেখ হাসিনার সরকার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় কর্মীদের দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে। তবে এসব ঘটনার পর একের পর এক মামলায় যাদের আসামি করা হচ্ছে তা ঢালাওভাবে করা হচ্ছে। এতে মামলাগুলো প্রশ্নবিদ্ধ হচ্ছে। এমন মামলাগুলোর কারণে ভুক্তভোগী, বিশেষ করে নিহতদের পরিবারের ন্যায় বিচার পাওয়া বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অনেক ক্ষেত্রেই কোনো ঘটনা না ঘটলেও কাল্পনিক কাহিনী তৈরি করে বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে হয়রানি করতে অসংখ্য মামলা দেওয়া হতো। এসব মামলা গায়েবী মামলা হিসেবে পরিচিতি পেয়েছে। গায়েবী মামলার বাদী হিসেবে দেখা যেত পুলিশ বা আওয়ামী লীগের নেতাকর্মীদের। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে প্রথম আলোর তথ্য অনুযায়ী গত ১-৬ জুলাই থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের গুলি, সংঘর্ষ ও বিভিন্ন ধরনের সহিংসতায় সারা দেশে কমপক্ষে ৭৬০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিক্ষার্থী, নারী, শিশু, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ রয়েছেন। এদের মধ্যে কেউ ঘটনাস্থলে, আবার কেউ পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ব্যক্তিদের স্বজনদের দায়ের করা কিছু মামলায় ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষকে আসামি করা হয়েছে। স্থানীয় বিরোধের প্রেক্ষাপটে কোনো ব্যক্তিকে অন্যান্য অনেকের সঙ্গে মামলায় আসামি করার অভিযোগও উঠেছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, হত্যা মামলার ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ থাকা জরুরি। কিন্তু যে মামলাগুলো দায়ের করা হচ্ছে তাতে বেশিরভাগ আসামির ক্ষেত্রে হুকুমদাতা নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ধরনের মামলা আদালতে টিকে থাকার সম্ভাবনা কম। তাই ভুক্তভোগীরা যাতে ন্যায় বিচার পান, সেই লক্ষ্যে থানায় বা আদালতে মামলা গ্রহণের ক্ষেত্রে যাচাই-বাছাইয়ের বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া প্রয়োজন। এদিকে মামলার বাদীদের সঙ্গে কথা বলে জানা যায়, পরিচিতজনদের পরামর্শে আসামিদের নাম মামলায় উল্লেখ করা হয়েছে। আরেকজন বাদী তার দায়ের করা মামলার আসামিদের দীর্ঘ তালিকা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। কিছু মামলায় শেখ হাসিনাসহ ৩-৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। আবার কিছু মামলায় উল্লেখিত নামের পাশাপাশি ৩০০ থেকে ৪০০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার আসামিরা বেশিরভাগ ক্ষেত্রে বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য। কিছু মামলায় দলের শীর্ষ পর্যায়ের নেতাদেরও আসামি করা হয়েছে। কিছু মামলা আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১-৪ দলীয় জোটের নেতারাও আসামি। এছাড়া প্রায় সব মামলায় বিগত সরকারের সময় দায়িত্বে থাকা পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। কিছু মামলায় সাংবাদিকসহ আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিভিন্ন পেশার মানুষদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন ঢালাওভাবে মামলা দেওয়া হচ্ছে উল্লেখ করে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২-৮ আগস্ট গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে শত্রুতা থাকলেই মামলা দেওয়া হচ্ছে। মামলাগুলো গ্রহণের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন যাচাই করে নেয় কোনটি সম্ভব আর কোনটি নয়। প্রাথমিক তদন্ত করা দরকার, না হলে ব্যক্তিগত শত্রুতা থাকলে তার নাম দিয়েই মামলা দায়ের করা হচ্ছে। ঢালাও মামলার উদাহরণ দিয়ে মির্জা ফখরুল বলেন, দেখা যাচ্ছে, খাগড়াছড়িতে কোনো ঘটনা ঘটেছে, তার মামলা দেশের অন্যান্য স্থানে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত। অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং পরে ভারতে চলে যান। দেশ ছাড়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে ১ সেপ্টেম্বর পর্যন্ত কমপক্ষে ১০৫টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে হত্যা মামলা ৯-৭টি। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে ৮টি অভিযোগ দায়ের করা হয়েছে, যার মধ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের মধ্যে ৭টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত হওয়ার ঘটনা এবং অপরটি ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচির সময় গণহত্যার অভিযোগ। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের ব্লাস্ট অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন বলেন, এ ধরনের মামলা আন্দোলনের অর্জনকে প্রশ্নবিদ্ধ করছে। ঢালাওভাবে মামলা ও আসামি করার ফলে যারা প্রকৃতপক্ষে অপরাধ করেছেন বা ক্ষমতার অপব্যবহার বা দুর্নীতি করেছেন, তারা আগের মতোই রেহাই পেতে পারেন। ভুক্তভোগীদের মামলা করার অধিকার রয়েছে, কিন্তু তাদের পর্যাপ্ত আইনি সহায়তা না থাকলে বা মামলা দায়ের করার সময় কেউ তাদের প্রভাবিত করলে মামলা দুর্বল হয়ে যেতে পারে। এই প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি বা টাস্ক ফোর্স গঠন করে কি পদক্ষেপ নেওয়া উচিত সে বিষয়ে নির্দেশনা দিতে পারে এবং মামলাগুলোর সঠিক তদন্ত নিশ্চিত করা উচিত। অন্তর্বর্তী সরকার বা পুলিশের উদ্যোগ থাকলে মামলাগুলো আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব।
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গতানুগতিকভাবে মামলা দায়ের না করা হয়, যেমনটি অতীতে হয়েছে। আইন বিশেষজ্ঞরা মনে করেন, যদি এ ধরনের গণহারে মামলা চলতে থাকে, তবে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। তারা আরও বলেন, অতীতে যা করা হয়েছে তা বর্তমানে করা উচিত নয়। মামলার সাফল্য নির্ভর করে এজাহার এবং বিষয়বস্তুর উপর। উদাহরণস্বরূপ, জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, তবে ঘটনাটি ঘটার সময় তিনি দেশের বাইরে ছিলেন। এমন অনেক আসামি আছেন যারা ঘটনার সময় দেশে ছিলেন না। উচ্চ আদালতে ফৌজদারি মামলা পরিচালনা করেন আইনজীবী খান খালিদ আদনান। তিনি বলেন, নিহতদের মধ্যে বেশিরভাগেরই ময়নাতদন্ত হয়নি, যা মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে অপরিহার্য। হত্যা মামলা দায়েরের ক্ষেত্রে এজাহারে সুনির্দিষ্ট অভিপ্রায় উল্লেখ করতে হয়। কিন্তু বেশিরভাগ মামলায় আসামিদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আনা হয়নি। এ কারণে এসব মামলার টেকার সম্ভাবনা খুবই কম। এছাড়া ঢালাওভাবে মামলা দায়েরের পাশাপাশি গ্রেপ্তার হওয়া আসামিদের আদালত চত্বরে হামলার শিকার হওয়ার ঘটনাও ঘটছে। বিশেষ করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের উপর ডিম ছোড়ার ঘটনা ঘটেছে। সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি আদালত চত্বরে হেনস্তার শিকার হন। সিলেটে সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী আদালত চত্বরে মারধরের শিকার হন। প্রথম দিকে তাদের পাশে কোনো আইনজীবীও ছিলেন না। এসব ঘটনার জন্য ব্যাপক সমালোচনা হচ্ছে। আইনজ্ঞরা বলছেন, আদালত চত্বরে আসামিদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই প্রসঙ্গে ২ আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, একটি দল এবং মন্ত্রিসভার সঙ্গে থাকা ব্যক্তিদের এমন এক অবস্থানে নিয়ে আসা হয়েছে, যেখানে একটি জনরোষ তৈরি হয়েছে। তবে তিনি আরও বলেন, আমার ব্যক্তিগত মত হল, আদালতে যাওয়ার সময় কাউকে আক্রমণ করা উচিত নয় এবং এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি আরও জানান, এমন ঘটনা যাতে না ঘটে সেজন্য বিভিন্ন কৌশল নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। ঢালাও মামলার প্রসঙ্গে আইন উপদেষ্টা সেদিন সাংবাদিকদের বলেছিলেন, ব্যক্তিগতভাবে কেউ মামলা করলে রাষ্ট্রের কোনো অধিকার নেই তা বন্ধ করার। তবে তাদের, অন্তর্বর্তী সরকার, একমাত্র করণীয় হল পুলিশকে তদন্ত করতে দেওয়া, এবং যদি তদন্তে সুস্পষ্ট প্রমাণ না মেলে, তবে পুলিশ মামলাটি অব্যাহতি দেবে। তদন্ত ও বিচারকাজ যথাযথ প্রক্রিয়া মেনে পরিচালনার জন্য যথাসাধ্য চেষ্টা করা হবে, তবে সরকার আদালতের কাজে হস্তক্ষেপ করতে পারে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষে নিহত হওয়ার ঘটনার পর শেখ হাসিনা সরকারের পতনের আগে করা পুলিশের মামলাগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। গত ৫ আগস্টের আগে ৬-৪ জন নিহত হওয়ার ঘটনায় রাজধানী ঢাকার বিভিন্ন থানায় পুলিশ ৩-৪টি মামলা দায়ের করেছে, যেখানে আসামি হিসেবে অজ্ঞাতনামা বিএনপি, জামায়াত ও কোটা আন্দোলনের কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে বর্তমানে এসব মামলায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাবেক মন্ত্রী ও কর্মকর্তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হচ্ছে। আইনজীবীদের মতে, এ ধরনের অসঙ্গতি পুরো মামলাগুলোকে দুর্বল করে দেবে। সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক বলেন, অভিযোগ নিয়ে গেলে পুলিশ প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে মামলা হিসেবে নেওয়ার কথা। কিন্তু এখানে স্পষ্টতই প্রাথমিক যাচাই-বাছাই হচ্ছে না। আদালতে মামলা করার আগে ম্যাজিস্ট্রেট বাদীর জবানবন্দি গ্রহণ করে তাকে পরীক্ষা করবেন, কিন্তু সম্ভবত এটি হচ্ছে না। তাই মামলার প্রাথমিক যাচাই-বাছাই করার বিষয়ে গুরুত্বারোপ করেছেন তিনি।